হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি এই ভিডিওর মধ্যে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং তার সাথে কিছু টিজার ট্রেলার রিয়াকশনও দেবো। তো সব থেকে প্রথমে আমরা শুরু করবো যে মানিরত্নম এবং কামাল হাসানের আপকামিং কোলাবোরেশন থাগ লাইফকে কেন্দ্র করে 17 মে শনিবার দিনকে কিন্তু এই ট্রেলার চলে আসছে। তামিল ট্রেলারটা 17 মে রিলিজ করবে, হিন্দি ট্রেলারটা আসতে চলেছে 20 তারিখে, 20 মে আসবে এবং তার প্রপারলি তারা লঞ্চ করবে। প্রত্যেকটা ভাষার ট্রেলারেরই তারা একটা করে লঞ্চ ইভেন্ট রাখতে চলেছে এবং ট্রেলারটা রিসেন্টলি কিন্তু সেন্সরশিপ করানো হয়েছে। 2 মিনিট 3 সেকেন্ডের রান টাইম হতে চলেছে ট্রেলারটা। তো এই আপডেটগুলো উঠে আসছে, তো দেখা যাক। প্রপার তাদের একটা প্রমোশন রয়েছে এবার আপকামিং উইকে, বিকজ জুনে চলে আসছে ছবিটা। তো মে মাসের পুরো এন্ডটাতে তারা চুটি আর কি চারিদিকে প্রমোশন করতে চলেছে। এবং এছাড়া আপনাদেরকে বলে রাখি, কামাল হাসান রিসেন্টলি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াতে একটা ইন্টারভিউ দিয়েছেন অনুপমা চোপড়াকে, যে ইন্টারভিউটা আপনাদের প্রত্যেককে দেখতে বলবো, বিকজ সেটা প্রচন্ড শিক্ষণীয় একটা ইন্টারভিউ। এবার ওই ইন্টারভিউর মধ্যে কামাল হাসান বলেছেন যে থাগ লাইফের যে বেসিক আইডিয়াটা সেটা কিন্তু কামাল হাসানেরই। তিনি একটা স্ক্রিপ্ট লিখেছিলেন আমার হে বললে, সেটার নাম আর কি, এবং সেই গল্পটা তিনি মানিরত্নমকে শোনান এবং মানিরত্নমের ভালো লাগে। তারপর সেটাকে টুইক করে তিনি থাগ লাইফের স্ক্রিপ্ট তৈরি করেছেন। তো কামাল হাসান কিন্তু মানে নিজের ছবির মধ্যে কিছু না কিছু ভাবে ইনভলভ থাকেন অনেক ক্রিয়েটিভলি, জাস্ট অ্যাক্টিং করেন না কিন্তু। বিকজ আপনারা যদি দেখেন কদিন আগে থাগ লাইফের যে গানটা এলো জিঙ্গেচা, সেটা লিরিক্স কিন্তু উনি লিখেছেন। আপনারা যদি জানেন বিক্রম, সেটাও কিন্তু লোকেশকে কিন্তু কামাল হাসানই একটা আইডিয়া তার কাছে ছিল, যেটা সে প্রথমে বিক্রম বানাতে চেয়েছিল, বাট সেই সময় 80s বানাতে পারেনি, সেটাই সে লোকেশকে দিয়েছিল। লোকেশ পরবর্তীকালে ডেভেলপ করে বিক্রম তৈরি করে। তো কামাল হাসান কিন্তু ক্রিয়েটিভলি ইনভলভ থাকে আর কি। যাই হোক, এর পরবর্তী আপডেট হচ্ছে কোর্ট স্টেট ভার্সেস নোবডি বলে যে ছবিটা এলো, যেটা নেটফ্লিক্সে এখন অ্যাভেলেবল আছে। খুবই ভালো ছবি হয়েছে, নানি সেই ছবিটা প্রডিউস করেছিল। তো সেই ছবির যে পরিচালক রাম জগদীশ, তার পরবর্তী ছবি হতে চলেছে দুলকার সালমানের সাথে, এবং এই ছবিটাও কিন্তু নানি প্রডিউস করবে। ইয়েস, তো নানি ভাবুন একটা ছবি প্রডিউস করছে হিট 4, যেটাতে কার্থি হিরো, অন্যদিকে এই ছবিটা প্রডিউস করছে যেখানে দুলকার সালমান হিরো। তো নানি কিন্তু একদিকে হিরো হিসাবে পরপর ব্যাক টু ব্যাক ভালো কাজ করে যাচ্ছে, আবার প্রডিউসও করছে ভালো ভালো কাজ। তো এই ডিরেক্টরের কোর্ট ছবিটা তো খুবই ভালো ছিল, আশা করবো এই ছবিটাও ভালো হবে। এই মুহূর্তে স্ক্রিপ্টিং ইত্যাদির কাজ চলছে, দেখা যাক এই ছবিটার বিষয়বস্তু কি হয়, কতটা রিয়েলিস্টিক ছবি হয়, নাকি একটু ফ্যান্টাসি লেভেলে গিয়ে অপারেট করে, সেটাই দেখার মতো বিষয় হবে। কোর্ট ছবিটা তো খুবই ভালো ছিল, আপনারা না দেখে থাকলেন অবশ্যই দেখুন। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে পবন কালিয়ানের ছবি দে কলি মজিকে কেন্দ্র করে যে ছবিটা ডিরেক্ট করছে সাহস, যে ডিরেক্টর সুজিত। তো এই ছবিটা কিন্তু কাল থেকে শুটিং আবার রিজিউম হয়ে গেছে। ইয়েস, পবন কালিয়ান নিজের পোর্শনস গুলো শুট করবেন। নেক্সট 14 থেকে 15 দিনের মধ্যে তিনি নিজের পোর্শন পুরোপুরি র্যাপ আপ করে দেবেন, এবং এই শিডিউলটার মধ্যে ইমরান হাশমির সাথে যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো আছে সেগুলো কিন্তু শুট করা হবে, এবং সবকিছু ঠিক থাকলে কিন্তু সেপ্টেম্বর মাসে দে কলি মজি ছবিটা আমরা দেখতে পেতে চলেছি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ভেট্রিমানের আপকামিং ছবি, যেটা তিনি সূর্যার সাথে করছেন, বাডি বাসেল। তো তার যে প্রডিউসার আছে, যিনি আসুরন ছবিটাও বানিয়েছিলেন, তিনি কিন্তু এটা বলেছেন যে এই মুহূর্তে মাদুরাইতে লোকেশন রেকি চলছে। ইয়েস, লোকেশন হান্টিং চলছে এবং জুন মাস থেকে তারা শুটিং শুরু করতে চলেছে। তিনি বলেছেন যে আমি ডিরেক্টরের এর মধ্যে ইন্টারফেয়ার করি না, বিকজ আসুরন ছবিটাও মানে আপনারা জানেন ভেট্রিমানের ওয়ার্কিং প্রসেস, তিনি নিজে সময় নিয়ে ছবি বানান। তিনি বলেছেন আমার কাজ হচ্ছে বাজেট প্রোভাইড করা, রিসোর্স প্রোভাইড করা, সেটা আমি করে দেবো। আমি ডিরেক্টরকে ফুল ফ্রি হ্যান্ড দিয়েছি, সে সময় নিয়ে আরামসে বানাবে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে সৌরভ বলে যে ডিরেক্টর আছে, যে হাই নানা ডিরেক্ট করেছিল, তো সে একটা ছবি আপনাদের দেখবেন একটা আপডেট দিয়েছিলাম যে জুনিয়র এনটিআর এর সাথে তার একটা ছবির কথাবার্তা চলছে। বাট জুনিয়র এনটিআর এর যেহেতু সামনের লাইন আপ প্রচন্ড প্যাকড আপ, তাই জন্য সেই ছবিটা জুনিয়র এনটিআর এর সাথে হবে না। এখন সেই গল্পটা চলে গেছে হচ্ছে বিজয় দেবরকোন্ডার কাছে, এবং বিজয় দেবরকোন্ডাকে নিয়ে এই ছবিটা হতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে পোর তড়িল বলে যে তামিল থ্রিলার ছবিটা এসেছিল, তার যে ডিরেক্টর বিঘ্নেশ রাজা, তার পরবর্তী ছবি হচ্ছে ধানুষকে নিয়ে। ইয়েস, এবং এই ছবির মধ্যে এই প্রেমালু ছবির যে নায়িকা মমিতা বাইজু, তাকে আমরা দেখতে পেতে চলেছি ধানুষের অপোজিটে, এবং জুন মাস থেকে এই ছবি শুটিং শুরু হয়ে যাবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে আদিক রবিচন্দ্রনকে কেন্দ্র করে যে গুড ব্যাড আগলি বলে ছবিটা বানিয়েছিল, তার আগে মার্ক অ্যান্টনি বলে ছবিটা বানিয়েছিল। তো পরপর হিট তো সে ডেলিভার করছে। এবার শোনা যাচ্ছে সে একটা গল্প কিন্তু বালেয়াকে মানে নন্দমুড়ি বালাকৃষ্ণকে শুনিয়েছে, এবং বালেয়ার পছন্দ হয়েছে, তাদের কথাবার্তা চলছে। বাট যদি এটা লকও হয়, তার আগে তাকে একে মানে আমাদের অজিত কুমারের সাথে একটা ছবি করতে হবে, বিকজ অজিত কুমার কিন্তু একটা ছবি আদিকের সাথে করবে, যেহেতু গুড ব্যাড নাগলি অতটা সাকসেসফুল হয়েছে। তো আদিকের তার সাথে কথাবার্তা চলছে। এবার যদি অজিত কুমার রাজি হয়, তাহলে অজিত কুমারের ছবিটা আগে সে কমপ্লিট করবে, তার পরবর্তীতে এই ছবিটা করবে। ভুলচুক মাফ বলে ছবিটাকে কেন্দ্র করে, যেটা ম্যাডকের ফিল্ম। তো এই ছবিটা তো প্রথমে হলে রিলিজ হওয়ার কথা ছিল, তার পরবর্তীতে আপনারা জানেন যে হঠাৎ করে এই ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনটা হয়েছিল, সেটা সুযোগ নিয়ে যেহেতু ছবিটা সেইভাবে হাইপ ছিল না, ম্যাডক চাইছিল যে তাদের হিট স্ট্রিকটা মেনটেন হোক, তাই জন্য তারা ছবিটাকে ডাইরেক্টলি প্রাইমে রিলিজ করে দিয়েছিল। তারপরে পিভিআর আইনক্স সেটার উপর কেস করে দেয়, তারপরে কোর্টে যে ভার্ডিক্ট এসছে সেই অনুযায়ী আর কি এই ছবিটাকে কিন্তু 23 তারিখে রিলিজ করতেই হবে। তো মেকার্সরা এখন আবার এটাকে হলে রিলিজ করছে, আবারও প্রমোশন শুরু করবে তারা। বাট প্রবলেমটা এটাই যে হলে যে রিলিজ করছে তার ঠিক 2 সপ্তাহ পরেই কিন্তু এটা অ্যামাজন প্রাইমে আবার চলে আসবে। এবার ভাবুন, এই ছবিটাকে নিয়ে এমনি কোনো মানে হাইপ ছিল না, বাজ ছিল না। এবার হলে যখন আসবে, এই যে পিভিআর কেস করলো যে যাতে হলে রিলিজ করে, এবার হলে রিলিজ করে তার লোকে যখনই জেনে যাবে যে 2 সপ্তাহ পরেই ওটিটিতে চলে আসছে, প্রাইমে চলে আসছে, তারা আর হলে গিয়ে দেখবে না। আর এটা ওই ধরনের বিগ স্কেল তো ছবি নয়, এটা পুরোপুরি কন্টেন্ট রিভিউ সোশ্যাল ড্রামা হতে চলেছে, কমেডি হবে। তো সেখানে আর কি
শুক্রবার রিলিজ করেও কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না। এবং ম্যাডক যেটা ভেবেছিল ডাইরেক্টলি প্রাইমে রিলিজ করে দিলে যে টাকাটা পাবে সেটা এখন তারা পাবে না, বিকজ হলে আগে রিলিজ হয়ে যাচ্ছে তারপরে প্রাইমে আসছে। তো প্রাইমের থেকে ম্যাডকেরও সেই লাভটা কিছু হলো না, যে টাকাটা আগে তারা পাচ্ছিল যে ডিলটা, আর অন্যদিকে পিভিআর আইনক্স এই ছবিটাকে হলে নিয়ে এসে আলটিমেটলি কিছু লাভের লাভ করতে পারলো না, বিকজ 2 সপ্তাহ পরেই ওটিটিতে চলে আসবে, তাই জন্য লোকে কিন্তু সেইভাবে হলে গিয়ে দেখবে। পরবর্তী আপডেটটা একটু শুনে আপনাদের শকিং লাগবে। তো এস রাজামৌলির সাথে আমির খানের অ্যাকচুয়ালি হেড অন কলিশন বারবার চলছে। আমরা জানি প্রত্যেকে রাজামৌলির ড্রিম প্রজেক্ট হচ্ছে মহাভারত। কদিন আগে আমরা জানতে পারলাম যে আমির খান নিজের মহাভারতের কাজকর্ম শুরু করছে, তো সেটা নিয়ে একটা ক্ল্যাশ তো আছে, সেটা নিয়ে সবাই আলোচনা করছে, আমরাও আলোচনা করেছি। এবার শোনা যাচ্ছে যে কালকে একটা আপডেট উঠে এসেছিল যে জুনিয়র এনটিআর দাদা সাহেব ফালকে বায়োপিক করতে চলেছেন, ইয়েস, তাতে আমরা অভিনয় করতে দেখতে পাবো। এবং এই ছবিটার মধ্যে এস রাজামৌলি ক্রিয়েটিভলি ইনভলভ থাকবেন, তিনি প্রডিউসার হিসেবে থাকবেন, তিনি নিজে ডিরেক্ট করবেন না। এবং কার্তিকেয়া, যিনি হচ্ছে রাজামৌলির ছেলে, তিনি এই মানে গল্পটা শুনিয়েছেন একে জুনিয়র এনটিআরকে, তার পছন্দ হয়েছে এবং তারা এটা এখন ডেভেলপমেন্ট স্টেজে আছে, স্ক্রিপ্টিং স্টেজে আছে এবং খুব শীঘ্রই এই ছবিটা হবে, এরকম একটা আপডেট উঠে এলো। আজকে আবার আপডেট উঠে আসছে যে আমরা শুনেছি যে রাজকুমার হিরানি এবং আমির খান একসাথে কোলাবোরেট করছেন একটা ছবির জন্য। আপডেট উঠে এসছে কাল কি পরশুর আপডেট, এটা আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম। আজকে আবার অফিসিয়ালি জানা যাচ্ছে, বড় বড় ট্রেড এক্সপার্টরা জানাচ্ছে যে আমির খান এবং রাজকুমার হিরানি কিন্তু কোলাবোরেট করছেন এই দাদা সাহেব ফালকে, মানে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা যাকে বলা হয়, তার বায়োপিকের ওপর। ইয়েস, তারা কোলাবোরেট করতে চলেছেন। এবার দুজনে আবার সেমই প্রজেক্ট হয়ে গেল ব্যাপারটা, এবং এটা পুরোপুরি কনফার্ম। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, অ্যাকচুয়ালি দাদা সাহেব ফালকে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয়, বাট অ্যাকচুয়ালি ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা কিন্তু হীরালাল ছেলে, কিন্তু হীরালাল। ইয়েস, বাঙালি একজন, আপনারা প্রত্যেকেই জানেন। এখানে বাংলাতে তাকে নিয়ে অলরেডি অরুণ রায় ছবি বানিয়ে দিয়েছেন, কিঞ্জল নন্দ সেই চরিত্রটা প্লে করেছিল, হইচইতে সেই ছবিটা আছে। তো সেইটা কিন্তু অনেক আগে হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি বাংলা ইন্ডাস্ট্রিতে তো অত বড় করে ছবিটা হয়নি বলে হয়তো লোকে তার ছবিটাও অতটা বেশি প্রচার পায়নি, তো সেইভাবে জানবে না। বাট অ্যাকচুয়ালি কিন্তু মানে দাদা সাহেব ফালকেরও অনেক অনেক আগে তিনি কিন্তু ছবি বানিয়ে দিয়েছিলেন। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে শাহরুখ খানের কিং ছবিকে কেন্দ্র করে। তো এবার এই শোনা যাচ্ছে যে এই ছবির মধ্যে জ্যাকি শ্রফও এই কাস্টে ইনক্লুডেড হয়েছেন। ইয়েস, তো হিউজ একটা অনসম কাস্ট রয়েছে, দীপিকা রয়েছে, জ্যাকি শ্রফ রয়েছে, অনিল কাপুর রয়েছে, আরশাদ ওয়ারসি রয়েছে, অভিষেক বচ্চন রয়েছে, হিউজ একটা অনসম। এবার প্রত্যেকটা চরিত্রকে ইকুয়ালি কতটা স্পেস দিতে পারে আমাদের সিদ্ধার্থ আনন্দ, সেটাই দেখার মতো বিষয় হবে। প্রত্যেকটা অ্যাক্টরকে যেন ইউটিলাইজ করা হয় সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ওয়াইআরএফ এর স্পাই ওয়ার্ডস কে কেন্দ্র করে। তো আদিত্য চোপড়া একটা ডিসিশন নিয়েছে যে এর পরবর্তী থেকে যে ওয়াইআরএফ যে স্পাই ইউনিভার্সের যে ছবিগুলো হবে সেখানে তারা কিছু চেঞ্জেস করবে, তাদের স্ক্রিপ্টগুলোকে রিওয়ার্ক করবে। বিকজ আপনারা জানেন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একটা কনফ্লিক্ট তারা নিজেদের ছবির মধ্যে বারবার দেখায়, এটা রেকারিং থিম ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সে। বাট সেখানে কিন্তু একটা পাকিস্তান প্রেম, পাকিস্তানের লোকেরা ভালো, পাকিস্তানের এজেন্টরা ভালো হয়ে যাচ্ছে, এই ধরনের একটা কিন্তু জিনিসপত্র দেখায়। এবং এই মুহূর্তে যা হলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তারপরে কিন্তু ইন্ডিয়ান কোনো অডিয়েন্স কোনো ছবির মধ্যে যদি পাকিস্তানকে ভালো দেখানো হয় সেটা কিছুতেই তারা ডাইজেস্ট করবে না। তো সেই জন্য কিন্তু ওয়াইআরএফ চেঞ্জেস গুলো করছে তাদের আপকামিং ছবিতে। এবার আমার কথা হচ্ছে আপকামিং যে ছবিগুলো আছে তার মধ্যে তারা চেঞ্জেস করছে, কিন্তু ওয়ার 2 তো অলরেডি শুটিং কমপ্লিট হয়ে গেছে, তাহলে তার মধ্যে কি করে তারা চেঞ্জেস করবে, এডিট লেভেলে চেঞ্জেস করে কিনা, রিশুট করে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তীতে আমরা কিছু টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম হচ্ছে আন্ধ্রা কিং তালুকা বলে একটি ছবি আসতে চলেছে, যেটা তেলেগু ছবি, যেটা রাম পথিনেনির আপকামিং ছবি হতে চলেছে। তো এইটার আজকে টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এই ছবিটা অনেকদিন ধরেই তৈরি হয়েছিল মহেশ পি বাবু। তো রাম পথিনেনি অনেকদিন মাসি জোনে ছবি করছিল, তারপরে বেরিয়ে এসে সে একটা অন্য রকমের ছবি করছে, কন্টেন্ট ড্রিভেন ছবি করছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি বায়োপিক অফ ফ্যান বলা হচ্ছে। এখানে আমাদের এই উপেন্দ্রকে আমরা একটা তেলেগু বড় সুপারস্টার হিসেবে দেখতে পাচ্ছি এবং তার ফ্যান হচ্ছে রাম পথিনেনি। এবং এখানে আর কি দেখাচ্ছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো চলছে হলে, ওখানে জানেন আপনারা ফ্যান কালচার কিরকম আছে। তো সেখানে এই ফ্যান সে ঢুকছে এবং টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোক ফোন করছে এবং নিজেদের জন্য টিকিট রেখে দিচ্ছে, সেটা বিভিন্ন স্তরের লোকেরা। এবং ফাইনালি এই ফ্যানের এন্ট্রি হচ্ছে, সে নিজের টিকিট নিচ্ছে এবং বাইরে গিয়ে কাট আউটের সামনে হিরোকে সেলিব্রেট করছে। টিজারটাকে বেশ স্টাইলাইজ ভাবে প্রেজেন্ট করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। দেখা যাক এই ছবির মধ্যে দিয়ে আর কি মানে যে আন্ধ্রার যে ফ্যান কালচারটা আছে সেটা কিভাবে তুলে ধরা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। নাকি এটা ফ্যান বলে যে আমাদের হিন্দি ছবিটা ছিল, বা যে উইজলি স্ন্যাক্স এর ফ্যান ছিল, বা দেখবেন জন ট্রাভোল্টার ফ্যানাটিক বলে একটা ছবি হয়েছিল, যে হিরো ভার্সেস ফ্যান যে কনসেপ্টটা, সেই দিকে যায় কিনা, মানে যেটা শাহরুখের ফ্যানেরও কনসেপ্ট, সেই দিকে ব্যাপারটা যায়, নাকি জাস্ট একটা ফ্যানের বায়োপিক, সে কতটা ক্রেজি, তার লাইফে কি ইম্প্যাক্ট পড়ছে সেগুলোই খালি দেখায়, মানে রিয়েলিস্টিক থাকে ব্যাপারটা, নাকি ওরকম একটা ফ্যান্টাসি জোনের মধ্যে যায় হিরো ভার্সেস ফ্যান ওই জোন। এর পরবর্তীতে আমরা কথা বলেছি সুপারম্যানের নতুন ট্রেলার নিয়ে, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিংলি এডিট করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লার্ক কেন্ট বসেছে, তাকে সুপারম্যান হিসেবে কিছু কোয়েশ্চেন করছে আর কি লেন, এবং সেখানে তাকে বারবার বলছে যে তুমি যে এই যে কাজটা করেছো, তোমার গভর্নমেন্টের থেকে পারমিশন নিয়েছিলে, তুমি কে সমাজে রিস্টোর করবার। আর ও অন্যদিকে বলে এসেছে যে আমি তো একটা যুদ্ধ আটকেছি, আমি তো মানুষের প্রাণ বাঁচিয়েছি, আমি কি ভুলটা করেছি। তো এই একটা তর্ক আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ওকে যত ইন্টারভিউ করছে ও হাইপার হয়ে যাচ্ছে,
ঠিক আছে। আর অন্যদিকে আমরা ও যা যা করেছে সেগুলো আমরা ভিজুয়ালস দেখতে পাচ্ছি, তো খুব ইন্টারেস্টিংলি কাট করা হয়েছে। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ওকে যে ওর যে পালিত বাবা সে বলছে যে তোমার যে কাজ, তোমার যে অ্যাকশন, সেটাই বিচার করে দেবে যে তুমি কি ধরনের লোক। তো বাবার লেসেন্সটা আর কি, যেটা ওর বাবার কাছ থেকে শিখেছে, মানে যে আর কি ওর মানে ওকে হিউম্যান যে ওকে মানুষ করছে, সেটা কোথাও গিয়ে ও অ্যাপ্লাই করছে, সেই আইডিওলজিটা নিয়ে ও কাজ করছে। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে। এবং যেটা বললাম যে ওভারঅল প্রেজেন্টেশন ইত্যাদি আমার তো ভালো লাগছে। ওল্ড যে সুপারম্যানের যে এসেন্সটা ছিল সেটা কোথাও এই ছবিটা ক্যাপচার করতে সক্ষম। লাস্ট আমরা কথা বলবো হচ্ছে নোবডি 2 এর ট্রেলার নিয়ে। তো আপনার প্রত্যেকে জানেন নোবডি বলে যে ছবিটা ছিল সেটা বেশ অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, বেশ মজা লেগেছিল। জন উইকের মেকার্সরা অ্যাসোসিয়েটেড ছিল আর কি ছবিটার সাথে। তো আমার তো সেই সময় খুবই ভালো লেগেছিল এবং বেটার কল সলের সল গুডম্যানকে ওরকম একটা অ্যাকশন আবতারে দেখে আমার বেশ ভালোই লেগেছিল। তো পার্ট 2 তে আমরা দেখতে পাচ্ছি ওই ক্যারেক্টারটা নিজের ফ্যামিলিকে নিয়ে একটা হলিডেতে গেছে এবং সেইখানে সেই যে টাউনটা সেখানে একটা গ্যাং রয়েছে যেটা একটা মহিলা চালায়, তারপরে ওখানে কপসরাও করাপ্টেড। এবার সেখানে ও কিভাবে ফেসে যাচ্ছে এবং নিজের ফ্যামিলিকেও কিভাবে প্রোটেক্ট করবে সেটা নিয়ে। আর অ্যাকশন ইত্যাদি লিফটের মধ্যে বা যে যে অ্যাকশনগুলো আমরা দেখতে পাচ্ছি, নোবডি 1 এর অ্যাকশনও খুব ভালো ছিল, যেহেতু বললাম যে জন উইকের মেকার্সরা অ্যাসোসিয়েটেড ছিল। তো অ্যাকশন এবারেও ট্রেলারে খুব ভালো লাগছে এবং তার সাথে নোবডি 1 এ একটা হিউমার ছিল, একটা ডার্ক কমেডি ছিল, সেটা এখানেও রাখা হয়েছে। বাট সেই পোর্শনটা যে খুব ভালো ওয়ার্ক করছে যে ফ্যামিলির সাথে ব্যান্টার্স ইত্যাদি, সেটা আমি বলতে পারবো না। ট্রেলারটা মানে ফার্স্ট পার্টের ট্রেলারটা যে টেমপ্লেটটা ছিল, এটা মানে বাসা টাইপের একটা টেমপ্লেট, যে একটা লোক চুপচাপ হয়ে গেছে, একটা পাস্ট আছে, এখন আর কি একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে, সেই টেমপ্লেটটা এত বেশি ভালো টেমপ্লেট, সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে এত ভালো ভালো ছবি হয়েছে, হিস্ট্রি অফ ভাইলেন্স বলে নিন, আমাদের লিও বলে নিন, বাসা বলে নিন, প্রচুর হাম। তো ওই টেমপ্লেটটা খুব ভালো ওয়ার্ক করে। এই যে টেমপ্লেটটা দেখাচ্ছে এখানে, যেহেতু আমরা অলরেডি ক্যারেক্টারটার ব্যাপারে সবকিছু জেনে গেছি, এবার সারপ্রাইজ এলিমেন্টটা থাকছে না। আর যে কমেডিটা ক্রিয়েট করা হয়েছে ট্রেলারের মধ্যে, সেটা যে খুব ভালো ছিল সেটা বলতে পারবো না, বাট অ্যাকশনটা দেখতে ভালো লাগছে। দেখা যাক নোবডি 2 ছবিটা কিরকম হয়। আপনারা যদি ট্রেলার দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।